আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্থিতরিত অধ্যায়ের দ্বাদশ পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি। স্থিতরিত অধ্যায়ের দ্বাদশ পর্বে আজকে আমি সৃজনশীল প্রশ্নের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। আর স্থিতরিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের পঞ্চম পর্বে আজকে আমি দুটি চার্জের সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডক এবং ত্রিভুজ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই দুটি সৃজনশীল প্রশ্ন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে গাইস, এখন তাহলে আমি আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। ওকে, প্রথমে আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। চিত্রে ও বিন্দু হচ্ছে AB = 6 সেন্টিমিটার এর মধ্যবিন্দু। তার মানে হচ্ছে চিত্রে ও হচ্ছে AB এর মধ্যবিন্দু আর AB = দেওয়া আছে 6 সেন্টিমিটার। তোমরা এখানে দুইটা বিন্দু চার্জ দেখতে পাচ্ছ। এখানে একটা 2 কুলম্বের বিন্দু চার্জ, এখানেও একটা 2 কুলম্বের বিন্দু চার্জ, উভয় চার্জই পজিটিভ চার্জ। এবং AB হচ্ছে এই চার্জদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরলরেখা। এখানে দেখো AB হচ্ছে চার্জদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরলরেখা। আর এই AB এর মধ্যবিন্দু হচ্ছে O। ঠিক আছে, এখানে AB = দেওয়া আছে 6 সেন্টিমিটার। ওকে, আর এই O হচ্ছে AB এর মধ্যবিন্দু এবং O বিন্দুতে OP হচ্ছে লম্ব। তার মানে হচ্ছে OP হচ্ছে AB এর লম্ব সমদ্বিখণ্ডক। OP হচ্ছে AB এর লম্ব সমদ্বিখণ্ডক এবং এই লম্ব সমদ্বিখণ্ডক OP এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, আসো তাহলে কি বলছে দেখি কোশ্চেনে। বলছে P বিন্দুতে V = আর আমি সংক্ষেপে লিখেছি, ইতিপূর্বে তো বিস্তারিত অনেক করেছো। ঠিক আছে, আজকের কোশ্চেনগুলো একটু সংক্ষেপে লিখলাম, দেয়া আছে যে ওখানে হয়তো সবগুলো লিখবো না। ঠিক আছে, ওকে ফাইন। বলছে P বিন্দুতে তড়িৎ বিভব V = হোয়াট। ওকে, এই যে P বিন্দুতে তড়িৎ বিভব V বের করতে বলছে। আর বলছে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। এই P বিন্দুতে তড়িৎ প্রাবল্য E নির্ণয় করবা। ওকে, তাহলে প্রথমে আসো আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বারে কি বলছে, P বিন্দুতে তড়িৎ বিভব V = হোয়াট। এই P বিন্দুতে তড়িৎ বিভব বের করব। আচ্ছা, এই P বিন্দুতে দেখো এখানে এই এ বিন্দু একটা চার্জ, 2 কুলম্বের একটা এ বিন্দুতে চার্জ আছে, আবার বি বিন্দুতে 2 কুলম্বের একটা চার্জ আছে। উভয় চার্জের জন্যই কিন্তু P বিন্দুতে তড়িৎ বিভব থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 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 চার্জের জন্য, এই 2 কুলম্ব চার্জের জন্য P বিন্দুতে একটা বিভব আছে V1, সেটা নির্ণয় করতে হবে। এবং এই 2 কুলম্বের জন্য P বিন্দুতে একটা বিভব আছে V2, এটা নির্ণয় করতে হবে। তারপর সরাসরি যোগ করে দিতে হবে, সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ করতে হবে। তো তোমরা ইতিপূর্বে করেছো। আমরা এটাকে লিখলাম Q1 আর এটা হচ্ছে Q2। ওকে, এবার আসো, আর AB সমান কি আছে বলো তো। AB সমান আছে 6 সেন্টিমিটার। AB সমান যদি 6 সেন্টিমিটার হয় তাহলে দেখো ও যেহেতু AB এর মধ্যবিন্দু, তাহলে AO সমান BO সমান কত হবে, এই 6 সেন্টিমিটারের অর্ধেক। এটাকে আমরা ধরলাম X, তাহলে এটাও হবে X। AO সমান BO সমান X সমান কত হয় দেখো। সুতরাং AO সমান BO সমান X সমান হবে 3 সেন্টিমিটার। 6 সেন্টিমিটারের অর্ধেক, যেহেতু ও হচ্ছে AB এর মধ্যবিন্দু। তাহলে মিটারে নাও কত হয়, 0.03 মিটার। ওকে, এটা হচ্ছে তাহলে এইটুকের দৈর্ঘ্য অথবা এইটুকের দৈর্ঘ্য সেম। ওকে ফাইন। এবারে আসো, এখানে আরেকটা দৈর্ঘ্য দেওয়া আছে OP। OP কত, OP সমান ধরলাম H সমান আছে 4 সেন্টিমিটার, সমান কত হয় 0.04 মিটার। এটা হচ্ছে 0.04 মিটার। এবারে খেয়াল করো, তুমি যদি এই Q1 এর জন্য মানে এই +2 কুলম্ব চার্জের জন্য P বিন্দুতে বিভব নির্ণয় করো, তাহলে কিন্তু তোমার এই দূরত্বটা দরকার হবে, A বিন্দু থেকে P বিন্দুর দূরত্ব দরকার হবে। তার কারণ তোমরা জানো যে বিভব বা প্রাবল্য নির্ণয় করার সময় তোমাকে দেখতে হবে চার্জ কোথায় আর আলস্য বিন্দু কোথায়। তা চার্জ আছে এখানে আর আলস্য বিন্দু হচ্ছে P বিন্দু, তাহলে এদের দূরত্ব কত, সে দূরত্ব দরকার হবে। তার মানে তোমার এখানে এই দূরত্বটা দরকার হবে, এই যে এই দূরত্বটা দরকার হবে। এখানেও দেখো সেম এই দূরত্বটা দরকার হবে। তাহলে এটা কি, এটা যদি হয় ভূমি আর এটা যদি হয় লম্ব, তাহলে এটা হবে অতিভুজ। তার মানে অতিভুজের দৈর্ঘ্যটা তোমার বের করে নিতে হবে। এখানে AP সমান BP এটা বের করে নিতে হবে। সেটা কত হবে বলো, সেটা তুমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে পারবা।
দেখো এখানে এখানে যদি আমরা এই যে কোনো এই দুইটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, দেখো এই দৈর্ঘ্য যা হবে এখানেও কিন্তু তাই সেম হবে, কারণ এই লম্ব সেম, ভূমি সেম, তাহলে অতিভুজও সেম হবে। ঠিক আছে, তার মানে এই একটা বের করলেই হয়ে যাবে। ওকে ফাইন, সেটা কত হয় দেখো তো। এটাকে যদি আমরা লিখি আর, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লেখা যায় আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সুতরাং আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তার মান বসিয়ে দাও, কত 0.03 স্কোয়ার প্লাস 0.04 স্কোয়ার। কত হয় এটা দেখো, দ্রুত ক্যালকুলেট করবো কত হয়। এটা হয় সম্ভবত 0.05 মিটার। তার মানে আমরা এই দূরত্ব কিন্তু পেয়ে গেলাম। এবারে আসো তাহলে আমরা বিভব বের করব। আমরা জানি v ইকুয়ালস টু v1 প্লাস v2। তাহলে কত হয় দেখো, k ইন্টু q1 বাই r প্লাস k ইন্টু q2 বাই r। লসাগু করলে কি হয় দেখো, k কমন নিয়ে লসাগু করো, এবার মান বসিয়ে দাও। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু q1 এর মান 2 প্লাস q2 এর মান 2 বাই 0.05 ভোল্ট। কত হয় এটা দেখো তো, ক্যালকুলেট করো। এটা সম্ভবত হয় 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ভোল্ট। ওকে, তার মানে হচ্ছে এই দুইটা চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ভোল্ট। ওকে ওকে গাইস, তাহলে এবারে আমরা দ্বিতীয় মানে ঘ নাম্বার সমাধান করব। ওকে, ঘ নাম্বারে কি করতে হবে, Q1 এর জন্য পি বিন্দুতে একটা প্রাবল্য থাকবে, Q2 এর জন্য পি বিন্দুতে একটা প্রাবল্য থাকবে। যদিও সে দুইটা প্রাবল্য সমান হবে, যেহেতু চার্জের মান সমান, দূরত্ব সমান, সুতরাং প্রাবল্য সমান হবে, কিন্তু দুইটা তোমাদেরকে বের করতে হবে। বের করে কি করতে হবে, ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করে দিতে হবে। E1 আর E2 বের করে ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করে দিতে হবে, কারণ তড়িৎ প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। ওকে, তাহলে আসো আমরা প্রথমে Q1 এর জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করি। কত সূত্র কি বলো, Q1 ইকুয়ালস টু k Q1 বাই আর স্কোয়ার। সুতরাং Q1 ইকুয়ালস টু, মানগুলো বসিয়ে দাও, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান কত 2 বাই আর এর মান কত 0.05 হোল স্কোয়ার নিউটন পার কুলম্ব। ওকে, কত হয় এটা ক্যালকুলেটর কত দেখো, এটা হয় সম্ভবত 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নিউটন পার কুলম্ব। এবার আসো ডিরেকশান কী হবে, দেখো এটা ডিরেকশান কী হবে, দেখো এটা পজিটিভ চার্জ, আর তুমি পি বিন্দুতে মনে মনে একটা 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করো, কারণ প্রাবল্যের সাথে 1 কুলম্ব পজিটিভ চার্জ জড়িত। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপিত 1 কুলম্ব পজিটিভ চার্জ যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলা হয়। তাহলে তুমি মনে মনে এই পি বিন্দুতে একটা 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করো, তাহলে এই 2 কুলম্ব হচ্ছে 2 কুলম্ব হচ্ছে পজিটিভ চার্জ, আর ওই 1 কুলম্ব হচ্ছে পজিটিভ চার্জ। আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, নিশ্চয়ই বিকর্ষণ করবে। তাহলে এই 2 কুলম্ব চার্জ ওই 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করে ঠেলে ওই দিকে পাঠিয়ে দিতে চাইবে। তাহলে সেক্ষেত্রে ঘটনাটা কি করবে দেখো, এই যে এই দিকে পাঠিয়ে দিতে চাইবে, এইটা হচ্ছে U1 এর ডিরেকশন হবে U1। ওকে, তার মানে হচ্ছে এই 2 কুলম্ব চার্জ এই 1 কুলম্ব পজিটিভ চার্জকে ঠেলে এই দিকে পাঠিয়ে দিতে হবে। তাহলে U1 এর দিক হচ্ছে কি AP বরাবর, AP বরাবর। ওকে, তাহলে লেখো AP বরাবর, AP বরাবর। ওকে, এবার আসো Q2 এর জন্য আবার পি বিন্দুতে একটা প্রাবল্য থাকবে E2, সেই E2 বের করো। Q2 এর
জন্য। তাহলে Q2 এর জন্য প্রাবল্য E2 কত হবে, সূত্র লেখো, E2 ইকুয়ালস টু K Q2 বাই আর স্কোয়ার। সুতরাং E2 ইকুয়ালস টু, মানগুলো বসিয়ে দাও, 9 ইন্টু 10⁹9 ইন্টু 2/0.05 হোল স্কোয়ার নিউটন পার কুলম। কত হয় দেখো তো, সেম হবে 7.2 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম। এইটার ডিরেকশন কোন দিকে হবে, যেহেতু এটা পজিটিভ চার্জ আর এখানে তুমি 1 কুলম পজিটিভ চার্জ স্থাপন করেছো, তাহলে এই চার্জটি ওকে ঠেলে, বিকর্ষণ করে ঠেলে ওই দিকে নিতে চাইবে। সেক্ষেত্রে এর ডিরেকশন হবে কোন দিকে দেখো, এই যে এটা হবে E2 এর ডিরেকশন। অর্থাৎ দেখো, এই পজিটিভ চার্জটি এই 1 কুলম পজিটিভ চার্জকে ঠেলে এই দিকে পাঠিয়ে দিতে চাইবে। তাহলে E2 এর ডিরেকশন হবে কি, বিপি বরাবর। লেখো বিপি বরাবর। তাহলে E1 এর দিক হচ্ছে এই দিকে আর E2 এর দিক হচ্ছে এই দিকে। তাহলে এবারে এদের লব্ধি বের করতে হবে, ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করে দিতে হবে। আসো তাহলে, এটা E1। এখন শোনো, যদি ভেক্টর যোগের নিয়ম অনুসারে তুমি এই E1 এবং E2 কে যোগ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ দরকার হবে। E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ দরকার হবে। আচ্ছা, এখানে আমি এই ডাটাটা লিখে রাখি, E1 সমান E2 সমান 7.2 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম্ব। ওকে, আমরা ডাটা দুইটা লিখে রাখলাম। ওকে ফাইন, এবার আসো তাহলে, যদি এই E1 এবং E2 এর লব্ধি বের করতে চাও, ভেক্টর যোগফল বের করতে চাও, তাহলে তাদের মধ্যবর্তী কোণ দরকার হবে। এই যে এই কোণটা দরকার হবে, দেখো আলফার মান দরকার হবে। দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হলে কি, অবশ্যই তাদের মধ্যবর্তী কোণ দরকার হয়। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে সেই কোণ বের করতে হবে আগে। দেখো, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে এই কোণটা কত হয় দেখো তো, এই কোণটা, এটা মনে করো থিটা। এই থিটার মান কত হয় এটা আগে বের করো, তাহলে সহজে আমরা আলফার মানও বের করে ফেলতে পারবো। আসো আবার, tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে এইচ, মানে হচ্ছে 0.04, আর ভূমি হচ্ছে 0.03। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তো লম্ব বাই tan থিটা সমান লম্ব বাই ভূমি। সুতরাং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 0.04 বাই 0.03। কত হয় দেখো তো, 53.16, 53.13 ডিগ্রি। এটা হয় এই থিটা কোণের মান। আচ্ছা, এটা যদি থিটা হয়, খেয়াল করবা কিন্তু, এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই আছে 90 ডিগ্রি। এইখানে এই কোণই তো 90 ডিগ্রি, একটা কোণ গেল 90 ডিগ্রি, আর বাকি থাকে কত, 90 ডিগ্রি। তাহলে 90 থেকে যদি এই থিটার মানটা বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু এই কোণটা পেয়ে যায়, এই কোণটা পেয়ে যায়। আর তারে যদি 2 দিয়ে গুণ করে দেয়, তাহলে এই পুরো সম্পূর্ণ কোণটা পেয়ে যায়, এই পুরো কোণটা পেয়ে যায়। ঠিক আছে, এই কোণটাই হবে তো এই আলফা কোণ। বিপ্রতীপ কোণ হিসেবে এখানের এই মানটা বের করলে আমরা কিন্তু আলফার মান পেয়ে যাব। তাহলে আসো এবারে, সুতরাং আলফা সমান কত হয় বলো তো, সুতরাং আলফা সমান হবে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 53.13 ডিগ্রি। কত হয় দেখো, আমি আবার বলছি, এটার মান পেয়েছি আমরা 53.13, এই কোণটার মান। এবার যদি আমরা 90 থেকে এই 53.13 বাদ দিয়ে যাই, তাহলে কিন্তু এই কোণটা পাবো। এটার মান কত দেখি, আচ্ছা এটার মানটা দরকার নেই, তাহলে আমরা একবারে বের করে ফেলি। দেখো, তার মানে হচ্ছে এটা যদি হয় 53.13,
ঠিক আছে, তাহলে এইটা হয় কত, ইয়া থেকে বাদ দিয়ে দাও, 90 থেকে বাদ দাও, তারে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা এই কোণটা পেয়ে যাব, এই টোটাল কোণটা পেয়ে যাব। তাহলে দেখো কত হয়, দেখো এটা হয় সম্ভবত আলফার মান হয় 73.74 ডিগ্রি। এই টোটাল কোণটা হচ্ছে 73.74 ডিগ্রি। তাহলে বিপ্রতীপ কোণ হিসেবে এটা উপরে চলে যায়, তার মানে এটাই হয় আলফা। এই কোণটা হচ্ছে 73.74 ডিগ্রি। তাহলে বিপ্রতীপ কোণ হিসাবে, বিপ্রতীপ কোণ হিসাবে এটা কিন্তু উপরে চলে যায়, তার মানে এটাই হচ্ছে আলফা। তাহলে আলফার মান পেয়ে গেলাম। তাহলে এখন লব্ধি বের করো। সুতরাং লব্ধি প্রাবল্য ই সমান √/(e1² + e2² + 2e1 e2 cos আলফা। মানগুলো বসিয়ে ক্যালকুলেটর টেপো, দেখো কত হয়। বসাও। e1 এর মান 7.2 × 10⁻12² প্লাস 7.2 × 10⁻12² প্লাস 2 × 7. এই যে দেখো 2 × e1 e2 তো সেম, হোল স্কোয়ার দিয়ে দিলেই হয়ে যাবে। 7.2 × 10⁻12² cos কত ডিগ্রি, cos হচ্ছে 73.74 ডিগ্রি। এই যে তাহলে কত আসে দেখো তো। লব্ধি প্রাবল্য আসে 11.5 × 10⁻12 নিউটন/কুলম্ব। এখন এটা ডিরেকশন তো দরকার, ডিরেকশন কোন দিকে হবে, লব্ধির দিক কোন দিকে হবে। যেহেতু e1 এবং e2 সমান, তাহলে লব্ধির দিক খাড়া উপরের দিকেই হবে, একেবারে খাড়া, ঠিক আছে। ও পি বরাবর, এই যে এইদিকে খাড়া উপরে হবে, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর, লম্ব সমদ্বিখণ্ডক বরাবর। তারপরেও তোমরা দিকটা বের করে দিতে পারো, বিশ্লেষণ করতে গেলে এক্ষেত্রে যদি দিকটা দেখিয়ে দিতে হবে। আবার tan θ সমান কি, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তার মানে আমরা ধরি এই থিটা হচ্ছে e1 এর সাথে কোণ, e1 এর সাথে কোণ হচ্ছে থিটা, তাহলে e2 সাইন আলফা বাই e1 প্লাস e2 কজ আলফা। ওকে, কজ আলফা, এটা মান বসিয়ে দাও। এটা কি সূত্র, tan θ সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফার সূত্র। সুতরাং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, মান বসাও কত, 7.2 × 10⁻12 সাইন 73.74 ডিগ্রি, কত বলো, 7.2 × 10⁻12 প্লাস 7.2 × 10⁻12 cos আলফার মান কত বলো, 73.74। এবারে ক্যালকুলেটর কত হয় দেখো, এখানে কি লিখেছি দেখো, tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তোমরা এখানে এই যে 7.2 × 10⁻12 এটা কমন নিয়ে দেখো, নিচেরটা কমন নিয়ে নিলে কাটা চলে যায়, ঠিক আছে। তারপরে সহজে ক্যালকুলেট টিপতে পারবে। নিচের থেকে দেখো 7.2 × 10⁻12 কমন নিয়ে নাও, তাহলে এটা কাটা চলে যায়। ওকে, থাকে কি, থাকে সাইন 73.74 বাই 1 প্লাস কস 73.74, ঠিক আছে। এটা ক্যালকুলেট টিপতে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, এটার রেজাল্ট আসে 36.87 ডিগ্রি। ওকে, তাহলে তার মানে হচ্ছে এখানেও হবে 36.87 ডিগ্রি, এপাশেও 36.87 ডিগ্রি। তার মানে এই 1 কুলম্ব পজিটিভ চার্জ, এখানে যদি এই পি বিন্দুতে একটা 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করো, তাহলে সে
এই যে দেখো এত মানের একটা বল অনুভব করবে 11.5 × 10⁻12 নিউটন পার কুলম্ব। এটার দিক হবে খাড়া উপরের দিকে, একেবারে ওপি বরাবর, লম্ব দ্বিখণ্ডক বরাবর সে উপরের দিকে একটা বল অনুভব করবে এবং তাকে ফ্রি করে দিলে সে উপরের দিকে চলে যাবে। ওকে ওকে ফাইন। তাহলে আমরা আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটি সমাধান করলাম। এটা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এবারে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বের দ্বিতীয় এবং শেষ সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। আমি প্রথমে সমস্যাটি পড়ে শোনাচ্ছি। দেখো, 2 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের বি ও সি বিন্দুতে দুটি চার্জ স্থাপিত। এখানে তোমরা একটা সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছ, যার এবিসি, সমবাহু ত্রিভুজটা হচ্ছে এবিসি এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য a = 2 মিটার, a = 2 মিটার এবং এই ত্রিভুজটির বি বিন্দুতে 2 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করা হয়েছে এবং সি বিন্দুতে 2 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করা হয়েছে। ওকে, তাহলে এবারে কি বলছে দেখো, গ নম্বরে বলছে ত্রিভুজটির ভর কেন্দ্রে তড়িৎ বিভব নির্ণয় করো। এই ত্রিভুজটির এখানে কোথাও ভর কেন্দ্র আছে, সেই ভর কেন্দ্রে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে। ঘ নম্বরে বলছে এ বিন্দুতে স্থাপিত একটি প্রোটন কত বল অনুভব করবে। এই এ বিন্দুতে যদি একটা প্রোটন স্থাপন করো, সে কত বল অনুভব করবে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে প্রথমে আসো আমরা গ নাম্বার সমাধান করব। আসো কি কি দেয়া আছে এখানে। এখানে চার্জের মান দেওয়া আছে, Q1 = 2 কুলম্ব, Q2 = 2 কুলম্ব। ওকে, দুইটাই কি পজিটিভ চার্জ। আর এই বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a = 2 মিটার। ওকে, এখন কি বলছে? বলছে এই ত্রিভুজটির ভর কেন্দ্রে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। ভর কেন্দ্র কোথায়? ভর কেন্দ্র কাকে বলে? এই ত্রিভুজটির 3টি মধ্যমা আছে। মধ্যমা কাকে বলে? দেখো, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাই হচ্ছে মধ্যমা। তাহলে এই ত্রিভুজে 3টি মধ্যমা থাকবে। এ বিন্দু হতে তার বিপরীত বাহুর উপরে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, বি বিন্দু হতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, সি বিন্দু হতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। তাহলে কয়টা? 3টে মধ্যমা থাকবে। তাহলে এবার দেখো, এই মধ্যমা 3টি যেই বিন্দুতে ছেদ করে তাকেই বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। ওকে, এই ত্রিভুজের 3টে মধ্যমা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হয় তার ভর কেন্দ্র। তো আমাদের এখানে 2টি মধ্যমা হলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, কোন দুটি? বি বিন্দু হতে বিপরীত বাহুর উপরে আর সি বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে আমাদের এই বিন্দুতে, এই যে ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তাহলে এই যে বি বিন্দু হতে, এই যে দেখো এটি কি, এই এসি বাহুর উপরে লম্ব। আবার এই সি বিন্দু থেকে যে মধ্যমাটি এঁকেছি সেটি এবি বাহুর উপরে লম্ব। এরা পরস্পরকে কোথায়? তবে বিন্দুতে ছেদ করে, তবে বিন্দুতে তড়িৎ বিভব ভি নির্ণয় করতে হবে। ওকে ফাইন। এবারে আসো, মধ্যমা যদি ওই ভরকেন্দ্রে যদি তুমি তড়িৎ বিভব নির্ণয় করতে চাও, তাহলে তো তোমার বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব দরকার হবে। কারণ আমরা জানি যে তড়িৎ বিভব বা প্রাবল্য নির্ণয় করতে যে দূরত্ব দরকার হয়, সেই দূরত্বটি হচ্ছে চার্জের কেন্দ্র থেকে আলোচ্য বিন্দুর দূরত্ব। তা চার্জ আছে বি বিন্দুতে আর বিভব নির্ণয় করতে হবে ও বিন্দুতে। চার্জ আছে সি বিন্দুতে, বিভব নির্ণয় করতে হবে ও বিন্দুতে। তাহলে আমাদেরকে অবশ্যই বিও এবং সিও এই দূরত্ব দুইটা দরকার হবে বিভব নির্ণয় করার জন্য। তাহলে আমাদের কি করতে হবে? এই বিও এবং সিও নির্ণয় করতে হবে। এবারে আসো, আর এই জন্য আমাদেরকে প্রথমেই নির্ণয় করতে হবে মধ্যমার দৈর্ঘ্য। ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, তাহলে তার মধ্যমার দৈর্ঘ্য হবে √3a/2। বাহুর দৈর্ঘ্য এ হলে মধ্যমার দৈর্ঘ্য হবে √3a/2। এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? এটা নির্ণয় করতে পারি সহজেই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। বাহুর দৈর্ঘ্য এ আর মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে ডি, আর এই এতটুকু, এই যে দেখো বিডি, এটা হচ্ছে a/2। তাহলে a² = a/2² প্লাস
ডি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য, এটা ব্যবহার করে আমরা সহজেই ডি এর মানটা নির্ণয় করতে পারি। এটা তোমরা রাফে করে নিবে, আর সরাসরি এভাবে করলে কোনো সমস্যা নেই। ওকে ফাইন, এবারে তাহলে এর মানটা বসিয়ে দাও। √3/2 ইন্টু এর মান কত দেখো তো, এর মান হচ্ছে 2 মিটার। কাটাকাটি গেলে কত থাকে দেখো তো, √3 মিটার। কর্ণের দৈর্ঘ্য কত হয় তাহলে, √3 মিটার। এবারে আমাদের আরেকটি বিষয় জানা আছে, গণিত থেকে আমরা এটি জেনেছি যে এই ত্রিভুজটির মধ্যমা তিনটি পরস্পরকে, এই ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ 3 ভাগের 2 ভাগ আছে এই পেশে দেখো, আর 1 ভাগ আছে এই পেশে। 3 ভাগের 2 ভাগ হচ্ছে সিও, আর 1 ভাগ হচ্ছে এই বাকিটুকু, ঠিক আছে। আর এখানে যে এই বিও এবং সিও মধ্যমা তিনটি যেমন সমান, তেমনি বিও এবং সিও এই দূরত্বও সমান হবে, ঠিক আছে। তাহলে এই বিও এবং সিও সমান কত হবে দেখো, সুতরাং বিও সমান সিও সমান আর সমান হবে ডি এর মানে মধ্যমার 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, কারণ এখানে আছে 3 ভাগের 2 ভাগ, এখানে আছে 1 ভাগ, এখানে 2 ভাগ 3 ভাগের, আর এখানে কত 1 ভাগ। বলছি যে 2:1 অনুপাতে বিভক্ত করে। সমবাহু ত্রিভুজের এই যে তোমার মধ্যমা দেখতে পাচ্ছ, এই মধ্যমা তিনটি পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এইদিকে আছে 2 ভাগ, এইদিকে 1 ভাগ, মোট 3 ভাগ, ঠিক আছে। তার মানে হচ্ছে আর হবে এখানে, বা বিও হবে, সিও হবে ডি এর 3 ভাগের 2 ভাগ। তার মানে কি, √3 এর 2/3 মিটার। তাহলে কত হয় দেখো তো, এখান থেকে আমরা পাই, কাটাকাটি করলে 2/√3 মিটার। সুতরাং ও বিন্দুতে বিভব ভি ইকুয়ালস টু হোয়াট। ওকে, এখন বাকি কাজ সহজ, আগের মতোই। আমরা জানি ভি ইকুয়ালস টু, এই Q1 এর জন্য ও বিন্দুতে একটা বিভব থাকবে V1, প্লাস Q2 এর জন্য ও বিন্দুতে একটা বিভব থাকবে V2, সমান আমরা কি লিখতে পারি, V1 এর জন্য কে Q1 বাই আর, মানে কি বিও, ভি বিন্দু থেকে ও বিন্দু দূরত্ব আর, প্লাস কে ইন্টু Q2 বাই আর, কারণ বিও এবং সিও কি সমান, সেম। এবারে কে কমন নিয়ে যদি লসাগু করি তাহলে আমরা পাই আর Q1 প্লাস Q2। মান বসিয়ে দাও, 9 ইন্টু 10⁹9 ইন্টু Q1 এবং Q2 উভয়ের মান কত, 2 কুলম্ব, 2 কুলম্ব, 2 প্লাস 2 বাই আর এর মান হচ্ছে দেখো 2/√3 ভোল্ট। তাহলে এবারে ক্যালকুলেট, উল্টে দেখো √3টা উপরে চলে যায়, ঠিক আছে। 2 ইন্টু 2 প্লাস 2 4, 4 এর সাথে 2 কাটা যায়, বাকিটা ক্যালকুলেটর টিপে ফেলো। তাহলে এখানে কত হয় দেখো তো, দ্রুত বলো কত ভোল্ট হয়। এটা হয় সম্ভবত 3.12 ইন্টু 10⁻10 ভোল্ট অ্যান্সার। তাহলে ওই ত্রিভুজটির ভর কেন্দ্রে তড়িৎ বিভব হবে 3.12 ইন্টু 10⁻10 ভোল্ট। ওকে, দ্রুত দেখে তুলে ফেলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা গ নাম্বার সমাধান করলাম, এবার আমরা ঘ নাম্বারের সমাধান করব। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা ঘ নাম্বার সমাধান করব। ঘ নাম্বারে কি বলছে দেখো তো, এ বিন্দুতে স্থাপিত একটি প্রোটন কত বল অনুভব করবে। আমরা যদি এই এ বিন্দুতে একটি প্রোটন স্থাপন করি তাহলে এটি কত বল অনুভব করবে। প্রোটনের চার্জ তো তোমরা জানোই, প্রোটনের চার্জ ই সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব প্রোটনের চার্জ। তো এই রকমের একটা চার্জ যদি আমরা এই বিন্দুতে স্থাপন করি, সে কত বল অনুভব করবে। তার মানে এই দুইটা চার্জ মিলে, Q1 এবং Q2 মিলে তার উপরে কত বল প্রয়োগ করবে, কার উপরে, একটা প্রোটনের উপরে, অর্থাৎ এ বিন্দুতে যাকে স্থাপন করা হবে তার উপরে এই দুটি চার্জ কত বল প্রয়োগ করবে। ওকে ফাইন, তাহলে এবার আসো, আমরা এ বিন্দুতে একটি প্রোটন রাখবো, তার চার্জ কিউ সমান ই সমান কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কিউ সমান
কিউ সমান ই সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে প্রোটনের চার্জ, মানে যাকে এই বিন্দুতে স্থাপন করা হবে। এবারে আসো, দেখো আমরা যদি এই এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা বল বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের দূরত্ব দরকার হবে বি বিন্দু থেকে এ বিন্দুর। বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব দরকার হবে, সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব দরকার হবে। এখন মধ্যমার দূরত্ব দরকার নেই, আমাদের শুধু বাহুর দূরত্ব হলেই হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য হলেই হয়ে যাবে। ওকে, তাহলে আসো, তার মানে হচ্ছে বি বিন্দুর জন্য আমাদের এই কিউ চার্জের উপর প্রযুক্ত বল F1 বের করতে হবে, Q2 এর জন্য এই কিউ চার্জের উপর একটা বল F2 বের করতে হবে, তারপর তাদেরকে ভেক্টর যোগের নিয়ম অনুসারে যোগ করে দিতে হবে, কারণ বল হচ্ছে ভেক্টর রাশি। ওকে ওকে ফাইন, তাহলে আমরা কি বের করব? আমরা আপনাদেরকে প্রথমে বের করতে হবে F1 সমান হোয়াট অ্যান্ড F2 সমান হোয়াট। প্রথমে আমরা এই দুইটা বের করি, তারপরে তাদের লব্ধি বের করব। ওকে, Q1 এর জন্য ওই কিউ চার্জটি মানে প্রোটনটি কত বল অনুভব করবে? দেখো F1 সমান কে Q1 ইন্টু কিউ বাই এই বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত? বাহুর দৈর্ঘ্য এ, এই যে এ স্কোয়ার। Q1 এর জন্য মানে কি, এই বি বিন্দুতে যে চার্জটি আছে সেটি হচ্ছে Q1, আর এখানে যে প্রোটন স্থাপন করেছি তার চার্জ হচ্ছে কিউ। ওকে, এই যে স্থাপিত প্রোটনের চার্জকে আমরা কিউ ধরেছি, তাহলে Q1 ইন্টু কিউ বাই বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব মানে কি, বাহুর দৈর্ঘ্য এ স্কোয়ার। এবার মান বসিয়ে দাও, কত হয় দেখো, 9 ইন্টু 10⁻⁹ ইন্টু Q1 এর মান কত? Q1 এর মান দেখো এই যে 2 কুলম্ব ইন্টু কিউ এর মান কত? একটা প্রোটনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 বাই এ এর মান কত? এ এর মান দেখো আছে 2 মিটার, তাহলে 2 স্কোয়ার কত হবে? এত নিউটন। ক্যালকুলেটর উপর দ্রুত কত হয় দেখো, এটা 7.2 ইন্টু 10⁻⁻10 নিউটন। ওকে, এবারে আসো, এই Q2 চার্জের জন্য এই প্রোটনটি কত বল অনুভব করবে, মানে এই কিউ চার্জটি কত বল অনুভব করবে। এবার আসো Q2 এর জন্য, F2 সমান K ইন্টু Q2 কিউ বাই এ স্কোয়ার, কারণ সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কি, বাহুর দৈর্ঘ্য এ। মান বসিয়ে ক্যালকুলেটর উপর তাহলে কত হয় দেখো তো, একবার আমি রেজাল্ট লিখে দিই কারণ সেম হবে, সব কিছু সেম। ওকে, তাহলে F2 সমান কত হয়? 7.2 ইন্টু 10⁻⁻10 নিউটন। দুটি সেম হবে, এখানে 2 কুলম্ব, এখানেও 2 কুলম্ব, আর ওখানে তো একটা প্রোটন, সুতরাং উভয়ের জন্য বল সেম হবে। ওকে ফাইন, তাহলে আমরা প্রযুক্ত দুটি বল বের করে ফেলেছি। এবার আসো এদের লব্ধি বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমাদের জানা দরকার এদের দিক কোন দিকে। দেখো এই 2 কুলম্ব চার্জ এই প্রোটনটিকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? 2 কুলম্ব চার্জ এটাও পজিটিভ, আর প্রোটনের চার্জও পজিটিভ, তাহলে বিকর্ষণ করবে, অবশ্যই বিকর্ষণ করবে। তাহলে এই 2 কুলম্ব চার্জ এখানে স্থাপিত প্রোটনটি, এই বিন্দুতে স্থাপিত প্রোটনটিকে বিকর্ষণ করে ঠেলে ওই দিকে নিতে চাইবে, তাহলে সেক্ষেত্রে দিকটা হবে দেখো এই দিকে, এটা হবে F1 এর দিক। আর Q2 চার্জটিও পজিটিভ চার্জ, প্রোটন পজিটিভ চার্জ, তাহলে এই Q2 চার্জও ওই প্রোটনটিকে বিকর্ষণ করবে, তার মানে ঠেলে তাকে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে দিক হবে এই দিকে, এটা হলো F2, F1 আর F2। এবার এদের লব্ধি বের করতে হবে। ওকে, তাহলে লব্ধি কোন দিকে হবে? তাহলে তাদের মধ্যবর্তী কোণ দরকার, এই যে এই কোণটা দরকার। দেখো সমবাহু ত্রিভুজের 3টা কোণ, প্রত্যেক কোণের মান কত? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি আছে, এখানে 60 ডিগ্রি আছে, এখানে 60 ডিগ্রি আছে, তিনটাই 60 ডিগ্রি।
তাহলে বিপ্রতীপ কোণ হিসেবে এখানেও 60 ডিগ্রি হবে। বিপ্রতীপ কোণ হিসেবে এই যে এখানেও দেখো হবে 60 ডিগ্রি। তার মানে এখানে আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। F1 ও F2 এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ওকে, সুতরাং F ইকুয়ালস টু হোয়াট? বলতে পারে লব্ধি F ইকুয়ালস টু হোয়াট? ওকে, তাহলে আসলে আমরা লব্ধি বল বের করি। কাজেই লব্ধি বল F ইকুয়ালস টু রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কস আলফা। মানগুলো বসিয়ে দাও। এটা কি ভেক্টর থেকে, ভেক্টর চ্যাপ্টার থেকে আমরা পেয়েছি। মানগুলো বসাও। এখানে দেখো F1 F2 এর মান কিন্তু সেম, তাহলে আমরা আলাদা আলাদা না লিখে যদি 2 ইন্টু লিখি, দেখো 2 ইন্টু 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হোল স্কোয়ার, তাহলে কিন্তু হয়ে যায়। দুইটা আলাদা না লিখে 2 ইন্টু লিখেছি, প্লাস এখানে দেখো 2 ইন্টু F1 F2 এর মান কিন্তু সমান, এখানে হোল স্কোয়ার দিলে হয়ে যায় 2 ইন্টু 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হোল স্কোয়ার কজ 60 ডিগ্রি। ওকে, আলফার মান কত? 60 ডিগ্রি। ক্যালকুলেটরের মতো দেখো কত হয়, সমান দেখো এখানে আরেকটু আমি সহজ করে দিচ্ছি তোমাদেরকে। 2 ইন্টু 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস এখানে কস 60 মান আসে হাফ, হাফের 2 এর সাথে 2 ক্যান্সেল হয়ে থাকে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হোল স্কোয়ার। তাহলে কত হয় এখান থেকে দেখো, রুট 3 ইন্টু 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 হোল স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যায় রুটের কারণে। এবারে এত নিউটন। ক্যালকুলেটিভ তো কত হয়? এটা হবে 12.47 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 নিউটন। ওকে, দিক কোন দিকে হবে? দিক যেহেতু F1 এবং F2 সমান, যেহেতু F1 এবং F2 সমান, সুতরাং এই যে দেখো মধ্যমা বরাবর খাড়া উপরের দিকে এর দিক হবে। F1 এবং F2 এরা কি মানে সমান, সুতরাং একেবারে মাঝখান বরাবর দিয়ে লব্ধি যাবে। ঠিক আছে, তাহলে মধ্যমা বরাবর খাড়া উপরের দিকে। ওকে, তাহলে এইটা হচ্ছে ঘয়ের মান। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান করলাম। আজকের এই পর্যন্তই। পরবর্তীতে এই অধ্যায়ের জন্য আরো গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওকে, সো গাইস, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড বিইং অ্যাটেন্টিভ। খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি স্থিতিরিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের ষষ্ঠ পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। স্থিতিরিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের ষষ্ঠ পর্বে আমি বর্গক্ষেত্র সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।